আর্সেনালের ঘাড়ে চেপে বসেছে ম্যান সিটি। গুয়ার্দিওলা বলছেন বিগ স্টেটমেন্ট। শাবি আলোনসোকে লাইফলাইন এনে দিলেন দুই ব্রাজিলিয়ান। 7 ম্যাচ জেতা বার্সেলোনা কি পেল নতুন সেন্টার ব্যাক? মিলান বলে আমার না, ইন্টার বলে আমারই। ইতালিতে ত্রিমুখী লড়াই। শনি রবির ফুটবল শেষে আরো একবার দেখা হয়ে গেল সোমবারে পাঁচ মিশালিতে, এবং আমার পেছনের এই সব ছবি দেখে বুঝতেই নিশ্চয়ই পারছেন কাদেরকে নিয়ে আর কি নিয়ে আমাদের আজ কথা হবে। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, বিগ স্টেটমেন্ট। এই কথা কি আমি বলছি? এই কথা আমি বলছি না, এই কথা বলছেন পেপ গুয়ার্দিওলা। এই ছবি দেখে আপনার কাছে মনে হতে পারে তিনি শাসাচ্ছেন মিকেল আর্তেতাকে। অবস্থা এখন ধীরে ধীরে সেদিকেই কি যাচ্ছে? প্রশ্ন হচ্ছে সেটা। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন মোটে 2 পয়েন্টের গ্যাপ। যেমনটা আগের সপ্তাহেও ছিল, এমনটা এই সপ্তাহেও আছে। মানে আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি দুই দলেই জিতেছে। কিন্তু কেন আমরা এই সপ্তাহে আলাদা করে বলছি যে এটা একটা বিগ স্টেটমেন্ট, আর এখন মিকেল আর্তেতাকে শাসানোর সময় চলে এসছে পেপ গুয়ার্দিওলার? তাতে ম্যান সিটির অবদান বেশি নাকি আর্সেনালের পারফরমেন্সের দায়টা বেশি? পেপ গুয়ার্দিওলা ক্রিস্টাল প্যালেসকে হারানোর পরে বলছেন এই জয়টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচ যারা দেখেছেন তারা জানেন যে স্কোর লাইন যা বলছে ম্যাচটা আসলে তেমন ছিল না। এর্লিং হল্যান্ড আরও একবার এই দলটার ত্রাতা হয়ে এলেন এবং ফার্স্ট হাফের শেষের আগে ওই গোলটা করে ম্যান সিটিকে বড় একটা স্বস্তিও পাইয়ে দিলেন। এরপরে গিয়ে সেকেন্ড হাফে পুরো ম্যাচটা নিজেদের পকেটে নিয়েছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। কাজটা ছিল বেশ কঠিন এবং 3-0 গোলে ক্রিস্টাল প্যালেসকে হারানোর পরে এখন পেপ গুয়ার্দিওলা বলছেন এটা ছিল তার দলের একটা বিগ স্টেটমেন্ট। এবং এটা বলার আগে তিনি টানছেন রিয়াল মাদ্রিদের ম্যাচটা। রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়েও তার মন্তব্য আছে। মেনি থিংস উই হ্যাভ টু ইমপ্রুভ। মাদ্রিদ গেভ মি আ লট অফ থিংস দ্যাট স্টিল উই আর নট রেডি, নট ইন মেন্টালিটি বাট ইন হাউ টু অ্যাপ্রোচ সার্টেন গেমস। দে আর ইয়াং সাম অফ দ্য প্লেয়ার্স, বাট 3-0 হিয়ার ইজ আ বিগ স্টেটমেন্ট ফর আস। পেপ গুয়ার্দিওলা বলছেন ওই মাদ্রিদের সঙ্গে ম্যাচটা, অর্থাৎ রিয়াল মাদ্রিদের সঙ্গে যেখানে তারা জিতেছে সান্তিয়াগো বার্নাবেউতে চ্যাম্পিয়ন্স লিগে, ওই ম্যাচের পরে গুয়ার্দিওলা বুঝেছেন যে তার আসলে কি কি করতে হবে, এবং জেতার পরও তিনি পুরোপুরি যে সন্তুষ্ট নন সেটা তার এই বক্তব্যে আছে। কিন্তু ক্রিস্টাল প্যালেসের সঙ্গে জয়টার পরে তিনি বলছেন যে এই রকম পরিস্থিতি তাদের সামনে আরও আসবে, কিন্তু প্রশ্ন তখন হবে যে তার দল এই ম্যাচটা জিততে পারছে কিনা। এই প্রসঙ্গে তিনি আবার ওই 100 পয়েন্টের যে সিজন তিনি পার করেছেন প্রিমিয়ার লিগে সেই রেসটা টেনে এনেছেন। তিনি বলছেন যখন আমি 100 পয়েন্ট জিতে প্রিমিয়ার লিগ জিতেছিলাম এবং একই সঙ্গে এত এত টাইটেল জিতেছিলাম যেগুলোর নাম বলতে গেলে আমার এই প্রেস কনফারেন্সের সময় এখন শেষ হয়ে যাবে, সেই সিজনেও আমি এরকম কিছু ম্যাচ জিতেছিলাম যেখানে আমি পুরোপুরি ডমিনেট করতে পারি নাই, কিন্তু আমার দল ম্যাচটা জিতে নিয়েছিল। এটা ছিল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচটা তার কাছে সেরকম একটা ম্যাচের মতোই মনে হয়েছে, এবং যে কারণে তিনি এখন বলছেন এটা ছিল তার দলের জন্য একটা বিগ স্টেটমেন্ট। এখন লড়াই তো প্রিমিয়ার লিগ টাইটেলের শীর্ষস্থানে জমেই গেছে। পেপ গুয়ার্দিওলার এই আত্মবিশ্বাসের পেছনে অন্যতম কারণ আর্সেনালের পারফরমেন্স। আর্সেনাল উলভসের সঙ্গে, অর্থাৎ পয়েন্ট টেবিলের 20 নম্বর দলের সঙ্গে, যারা এই মৌসুমে এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে জয়ের দেখা পায় নাই, তাদের সঙ্গে এমিরেটসে খেলতে নেমেছিল, যে ম্যাচের ফার্স্ট হাফে আর্সেনাল একটা অন টার্গেটে শট করতে পারে নাই। সেকেন্ড হাফে গিয়ে তারা ম্যাচের ডেডলক ভেঙেছে একটা কর্নার কিক থেকে, যে কর্নার কিক থেকে গোলকিপারের ঠিক পেছনে লেগে বার পোস্ট ঘুরে এরপরে সেটা গোলে পরিণত হয়েছে। মানে আগে লেগেছে গোলকিপারের ফিঙ্গার টিপে, এরপরে সেটা বার পোস্টে, তারপরে লেগেছে গোলকিপারের কাঁধে, এরপরে সেই বল গেছে জালে। এইরকম একটা গোলে আর্সেনাল লিড নিয়েছিল পয়েন্ট টেবিলের 20 নম্বরে থাকা দলের এগেইনস্টে। এরপরে সেই দলের সঙ্গে তারা শেষ মুহূর্তে একটা গোল হজমও করেছে, এবং তখন মনে হচ্ছিল ম্যাচটা সম্ভবত গোল 1-1 সমতায় ড্র হবে, যেভাবে ম্যাচের গতি চলছিল এবং আর্সেনালের যে পারফরমেন্স ছিল। কিন্তু তাদের ভাগ্য ভালো যে আরেকটা আত্মঘাতী গোল তাদেরকে ম্যাচের একেবারে শেষ দিকে গিয়ে বাঁচিয়ে দিয়েছে, এবং তারপরে আর্তেতা আসলে একদমই সন্তুষ্ট হন নাই, এবং এখন তিনি বেশ কড়াভাবেই তার বিচারে সমালোচনা করেছেন তার ফুটবলারদের, যেটা তিনি এমনিতে করেন না। এটা একটা অ্যালার্ম বেল। মিকেল আর্তেতা বুঝিয়ে দিচ্ছেন যে আমার কিন্তু এখন সেই সময় চলে এসেছে যখন আমার ফুটবলারদেরকে চাপ নিয়ে মাঠে প্রোভাইড করতে পারতে হবে, ডেলিভার করতে পারতে হবে। এবং আর্সেনালের যে কর্নার কিক থেকে গোলটা, মানে বুকায়ো সাকার যে কর্নার থেকে গোলটা আসছে, সেই কর্নার কিকের আগে, মানে কর্নার কিকটা যেভাবে হয়েছে সেটা আবার একটু অফসাইড ছিল, যেটা আলটিমেটলি ভিএআর ধরা
পড়ে নাই, কারণ ভিএআর এর ওটা দায়িত্ব নয়। সামনের ফিফা ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাবো। মানে আর্সেনাল কিছুটা লাকিও বটে এখানে। এই কারণেই এখন বিগ স্টেটমেন্টটা চাপ হয়ে দাঁড়াচ্ছে মিকেল আর্তেতার উপরে, এবং মিড উইকে যখন তারা আবারও খেলতে নামবে আর্সেনালকে এই চাপটা মাথায় নিয়েই সামনের দিনগুলোয় চলতে হবে। তাদের প্লেয়ারদের পারফরমেন্সটা তাই ওই লেভেলেই থাকতে হবে। ভিক্টর ইয়োকেরেশকে নিয়ে যেমন একটু সমালোচনা শুরু হয়ে গেছে যে তিনি কেন গোল করতে পারছেন না, এই ধরনের ম্যাচে তো গোল করা প্রয়োজন, কিন্তু আর্সেনালের প্লেইং স্টাইল তো তাকে গোল করতে দিচ্ছে না। আর্সেনাল তো তাদের নাম্বার 9 কে টার্গেট করে বক্সের ভেতরে তেমন একটা ক্রসও ফেলছে না যেখান থেকে ইয়োকেরেশ গোল করতে পারেন। এই কারণেই মিকেল আর্তেতা এখন চাপে, আর পেপ গুয়ার্দিওলা দারুণভাবে টার্ন অ্যারাউন্ড করেছেন। আমরা অবশ্য এই প্রথম বলছি না যে সিটি আর ব্যাক। আমরা মাস 2 আগেও 5 মিশালিতে একবার জিজ্ঞাসা করেছিলাম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে সিটি আর ব্যাক নাকি কি হলো। এই ব্যাপারটা বেশ কবারই আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু সিটিরও আসলে ধারাবাহিকতাটা বজায় রাখাটা খুব বেশি জরুরি বছরের এই শেষ অংশে এসে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে। পয়েন্ট নাম্বার 2 আমাদের লা লিগা নিয়ে, লাইফলাইন। এখানেও আমরা প্রশ্নবোধক চিহ্ন রাখছি, কারণ আমরা এখনো জানি না আসলেই কি লাইফলাইন পেয়েছেন কিনা শাবি আলোনসো। আপাত দৃষ্টিতে তেমনটাই মনে হতে পারে। দুজন ব্রাজিলিয়ান তাকে এই ম্যাচটা জিতিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিলিয়ান এমবাপে তো কিলিয়ান এমবাপে, তিনি গোল না করলে রিয়াল মাদ্রিদ জিততে পারে না, এবং কিলিয়ান এমবাপের গোলেই ফার্স্টে তারা লিড নিল আলাভেসের মাঠে গিয়ে, এবং আলাভেস আবারও সমতায় ফিরলো, যেটা শাবি আলোনসোকে একেবারে এমন বিপদে ফেলেছিল। শাবি আলোনসোর মুখের দিকে যদি আপনি তাকান তাহলে সেটা বুঝতে পারবেন। লাইভ কভারেজ যারা এই ম্যাচে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে কতখানি ইমোশনাল, কতখানি চাপে ছিলেন এই শাবি আলোনসো। যেমনটা তাকে আপনি তার প্লেইং ক্যারিয়ারেও দেখেন নাই, তেমনটা আপনি তাকে বায়ার লেভারকুজেনের যে 2 বছর 2.5 বছর কোচিং সময়, সেই সময়তেও দেখেন নাই। রিয়াল মাদ্রিদের চাপটা ধীরে ধীরে এমন ভাবেই শাবি আলোনসোকে পেয়ে বসেছে, সেখান থেকে তাকে রেহাই এনে দিলেন 2 ব্রাজিলিয়ান, একজন ভিনিসিয়াস, একজন রদ্রিগো। যে রদ্রিগো দলে জায়গায় পাচ্ছিলেন না শাবি আলোনসো এই দলের কোচ হয়ে আসার পরে, সেই রদ্রিগো গোল করলেন জানুয়ারি মাসের 19 তারিখের পর প্রথমবার লা লিগাতে। এই গেল মিড উইকে ম্যানচেস্টার সিটি বিপক্ষে গোল করে তিনি 32 ম্যাচের গোল খরা ঘুচিয়েছেন, আর পরের সপ্তাহেই অর্থাৎ লা লিগাতে তিনি এই গুরুত্বপূর্ণ গোলটা করে দিলেন, যার কারিগর ভিনিসিয়াস জুনিয়র। যে ভিনিসিয়াসকে আবার শাবি আলোনসো এই সিজনের শুরুর দিকে নামাতেন না, সাব করাতেন না। তবে এই জায়গায় যখন তিনি এই ম্যাচে এই ভিনিসিয়াসকে সাব করালেন, তখন আবার তাকে বুকে জড়িয়ে নিয়েছেন, আর ভিনিসিয়াস তার সঙ্গে বেশ পজিটিভলি রিঅ্যাক্ট করেছেন। এই সব হয়তো তার প্রাপ্য এই ম্যাচ থেকে, এবং এই ফলটা তার জন্য হয়তো একটা লাইফলাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রিয়াল মাদ্রিদের খেলায় কি আমরা সেই ধাঁচ খুঁজে পাচ্ছি? রিয়াল মাদ্রিদের এই ছবিটা যেমন সুখের, রিয়াল মাদ্রিদের খেলা কি আসলে অত সুখের? রিয়াল মাদ্রিদের কি ম্যাচে কন্ট্রোল থাকে? কিলিয়ান এমবাপে যখন গোল করলেন ওই পর্যন্তই রিয়াল মাদ্রিদ ভালো খেলছিল, তার আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ভালো খেলছিল, কিন্তু এরপরে যখন আলাভেস একটু একটু করে রিয়াল মাদ্রিদকে চাপে ফেলতে শুরু করলো, তখন তিবো কোর্তুয়া যেমন চাপে পড়ে গেলেন, তাকে একটা দুর্দান্ত সেভ করতে হলো, এবং রিয়াল মাদ্রিদ ম্যাচের কন্ট্রোল হারালো। এই যে কন্ট্রোল হারানোর যে অভ্যস্ততা, রিয়াল মাদ্রিদ নিজেদেরকে নিয়ে গেছে এমন একটা জায়গায় যেখানে অভ্যস্ততাতেই তাদের সেটা পরিণত হয়েছে, সেটা রিয়াল মাদ্রিদের জন্য মোটেই ভালো কিছু নয়। এবং রিয়াল মাদ্রিদ যদি এই ধারার খেলা খেলতে থাকে তাহলে হয়তো শাবি আলোনসোর এই লাইফলাইন দিয়েও কোনো কাজ হবে না, এমনটা আমার কাছে মনে হচ্ছে। আমি জানি না আপনি কি ভাবছেন। এই প্লেয়ারদেরকে সন্তুষ্ট রাখা একটা বড় কাজ। এই ছবিতে মোটামুটি তারকারা সবাই আছেন, এমবাপে, রদ্রিগো, পিছনে বেলিংহাম, ওপাশে ভিনিসিয়াস জুনিয়র। এখন এদের কাছ থেকে যথেষ্ট সাপোর্টটা বা শাবি আলোনসো পাওয়া শুরু করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু শাবি আলোনসোর মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে না তিনি নিজেও খুব একটা আত্মবিশ্বাসী। এবং শাবি ম্যাচ শেষে বলছেন, দ্য টিম ফট ওয়েল, দ্য স্টার্ট ওয়াজ ভেরি গুড অ্যান্ড উই ওয়ার এবল টু গো অ্যাহেড এগেইন অ্যাট দ্য এন্ড। ইউনিটি ইজ দ্য ফান্ডামেন্টাল। তিনি একতার কথা এখন বলছেন, একতাই বল, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যা যা পড়েছি ভাব সম্প্রসারণে সেই রকম ব্যাপার স্যাপার। এবং শাবি আলোনসো তো গত কয়েকদিন ধরে একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলছেন প্রেস কনফারেন্সে এসে, মানে এমনই চাপে তিনি পড়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর থেকে। এই ব্যাপারগুলো তার দলকে সাহায্য করতে পারে, এটাই তার কাছে শেষ ভরসা। তার প্লেইং স্টাইল, তার ট্যাকটিক্যাল ফরমেশন, তার যে ট্যাকটিক্যাল দর্শন, এগুলো এখন আর ম্যাটার করছে না রিয়াল মাদ্রিদে। ম্যাটার করছে রেজাল্ট, ম্যাটার করছে এই সিনিয়র প্লেয়ার্সরা যারা এই দলটার কন্ট্রোল নেন বরাবর, তাদেরকে তাদের মন তুষ্ট করে কি করে শাবি আলোনসো চলতে পারেন। একটা দ্বন্দ্ব, আপনি কি বুঝতে পারছেন এই দ্বন্দ্বের শেষ কোথায়? এই দ্বন্দ্ব আসলে রিয়াল মাদ্রিদের সফলতা এনে দিবে কিনা সেটা আমরা জানি না, তবে আপাতত লাইফলাইন হচ্ছে এটাই যে কোচের হট সিটে শাবি আলোনসো আরও একটা ম্যাচ পাচ্ছেন।
এবারে যাই বার্সেলোনায়, কারণ বার্সেলোনা এখন লিগ লিডার। আরও একবার 4 পয়েন্টের লিড তাদের হয়েছে, যেটা রিয়াল মাদ্রিদের ম্যাচের আগ পর্যন্ত 7 পয়েন্টের লিড ছিল। অথচ মনে করে দেখুন, এল ক্লাসিকোর পরে রিয়াল মাদ্রিদ ছিল টপে 5 পয়েন্টের লিডে, আর বার্সেলোনা ছিল 2-এ। সেখান থেকে হোয়াট আ টার্ন অ্যারাউন্ড হান্সি ফ্লিকের দলে। এই রহস্যটা আসলে কোন জায়গায়? রহস্যটা হচ্ছে টানা 7 ম্যাচের জয়, মানে সপ্তম স্বর্গ বলে না, বার্সেলোনার অবস্থা এখন তেমনটাই। একেবারে উইন 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 উইন, এটা হচ্ছে লা লিগার তাদের রেজাল্ট। এবং এর মাঝে তারা যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলেছে, সেগুলোর ফল তাদের খুব একটা প্রত্যাশিত ছিল না। এই 7টা জয় তাদেরকে সাহায্য করেছে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে, যেটা রিয়াল মাদ্রিদের উপরে, শাবি আলোনসোর উপরে ক্রমেই আরও বেশি চাপ বাড়াচ্ছে। কিন্তু এই জয়গুলোর পেছনে নিশ্চয়ই একটা অবদান আছে ক্যাম্প নুতে ফেরার, যেহেতু তারা ঘরের মাঠে ফিরতে পেরেছে, সেটা একটা। কিন্তু এই 7 ম্যাচের আরেকটা রহস্য আছে, সেটা হচ্ছে তাদের সেন্টার ব্যাক পার্টনার। এবং এই জয়গুলোর ভিতরে ক্লিনশিট পাবেন আপনি মোটে একটা অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে, এবং আরেকটা পেয়েছেন এই সপ্তাহে ওসাসুনার সঙ্গে। এই যে সেন্টার ব্যাক পেয়ারিং আমরা এখন দেখতে পাচ্ছি, হান্সি ফ্লিক যেটা ব্যবহার করছেন, সেখানে তিনি পাউ কুবার্সের পাশাপাশি জেরার্ড মার্টিনকে ইউজ করছেন। দুজনই তরুণ সেন্টার ব্যাক। জেরার্ড মার্টিনকে সেন্টার ব্যাক বলা যায় কিনা আমি এখনো জানি না, তিনি মূলত এর আগে লেফট ব্যাক পজিশনটাই খেলছিলেন। পরে যেহেতু ডিফেন্ডারের সংকট, এই কারণে তাকে সেন্টার ব্যাকে নিয়ে আসা হয়েছে। এই সিজনে হান্সি ফ্লিক এখনো পর্যন্ত যে পেয়ারগুলো ব্যবহার করছে, তার ভেতরে রোনাল্ডো আরাউজো এবং কুবার্সির পেয়ার ব্যবহার করা হয়েছে 7 ম্যাচে। কুবার্সি আর জেরার্ড মার্টিন এরই মধ্যে 6 ম্যাচে এই পেয়ার ম্যাচ খেলে ফেলেছে, এবং যার বেশিরভাগগুলোই এই যে জয়ের ধারা এইগুলোর ভেতরে। চেলসি এর ভিতরে, শুধুমাত্র চেলসির ভিতরে যে ম্যাচটা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের, সেই ম্যাচে আবার আরাউজো আর কুবার্সি তারা দুজন সেন্টার ব্যাকে খেলেছেন। সেই ম্যাচের ফল আপনি নিশ্চয়ই জানেন। এরিক কুবার্সি তারা খেলেছেন 5 ম্যাচ, আরাউজো এরিক গার্সিয়া 2 ম্যাচ, এরিক গার্সিয়া এবং ক্রিস্টেনসেন, আরাউজো ক্রিস্টেনসেন 2 ম্যাচ 1 ম্যাচ, এই হচ্ছে তার ফিরিস্তি। এবং আর একটা ম্যাচ যদি কুবার্সি আর জেরার্ড মার্টিন মানে খেলেন একসঙ্গে, তাহলে বলতে হবে যে এই মৌসুমে হান্সি ফ্লিকের সবচেয়ে বেশি ব্যবহার করা সেন্টার ব্যাক প্লেয়ার হতে যাচ্ছেন তারা। এটা জেরার্ড মার্টিনের একটা কৃতিত্ব যে তিনি এইভাবে নিজেকে আবারও খুঁজে পেয়েছেন, বা নতুন করেই আসলে আবিষ্কার হয়তো করেছেন। তার এই ওসাসুনার সঙ্গে পারফরমেন্সটাও নজরে পড়ার মতো ছিল। চ্যাম্পিয়ন্স লিগে মাঝের যে ম্যাচটা গেছে, সেখানে তার একটু হাস্যরসের একটা মিস্টেক ছিল, যেটা আলটিমেটলি বার্সাকে কিছুটা সময়ের জন্য ভুগিয়েছিল। কিন্তু জেরার্ড মার্টিনের এই পারফরমেন্সটা হয়তো টু আর্লি টু সে, হয়তো ইনিগো মার্টিনেজের অভাবটা কিছুটা হলেও ভুলিয়ে দিতে পারে বার্সেলোনাকে। মোর ইম্পর্টেন্টলি তিনি লেফট ফুটেড এবং লেফট সেন্টার ব্যাক পজিশনে যেহেতু খেলছেন, সেটা বার্সার অ্যাটাক ইনিশিয়েট করতেও সাহায্য করছে। তার এই ডেটাগুলো আমাদেরকে সেই কথা বলছে। এবং বার্সেলোনা এই বছরে আর যাই ঘটুক না কেন, তারা লিগ লিডার হয়ে লা লিগাটা শেষ করছে। ভিয়ারিয়ালের সঙ্গে তাদের একটা ম্যাচ রয়েছে এই বছরে, কিন্তু তারপরও সেই ম্যাচের জয় হার তাদের উপরে, এই ফলের উপরে কোনো নির্ভর করবে না, তারা লিগ লিডারই থাকবে। এবং এই মুহূর্তে টানা 7 ম্যাচের জয়ের রেকর্ড ইউরোপের টপ 5 লিগে আর কোনো দলের নাই। চলেন আমরা এবার যাই পয়েন্ট নাম্বার 3-তে। মিলান নট কন্টেন্ডার। কোন মিলান এটা? এটা হচ্ছে এসি মিলান। মানে এসি মিলান 2-2 গোলে ড্র করেছে এই সপ্তাহে, এবং তারপরে মাক্সিমিলিয়ানো আলেগ্রি বলছেন তার দল নাকি এখনো এই সেরিয়ার কন্টেন্ডার নয়। এই জায়গায় ইন্টার মিলান সবার ওপরে রয়েছে, অর্থাৎ সেরিয়ার পয়েন্ট টেবিলে, যেটা ইন্টার মিলানের জন্য ভালো। নাপোলি আরও একবার পয়েন্ট লুজ করেছে, তারা হেরেছে উদিনেসের সঙ্গে, এবং তারা পয়েন্ট টেবিলে 3 নম্বরে। রোমার মাথার উপরে স্টার, কারণ রোমার আরও একটা ম্যাচ হাতে বাকি রয়েছে। ইউভেন্টাস 10 জনের বোলোনিয়াকে হারিয়ে দিয়ে তারাও পয়েন্ট টেবিলের 5-এ উঠে এসছে। চলুন আমরা সেরিয়ার এক একটা দল নিয়ে এবার একটু আলোচনা করি। ইন্টার মিলান, পরে এসি মিলান, এরপরে নাপোলি। লিগ লিডারদের হয়ে আরও একবার লাউতারো মার্টিনেজ গোল করেছেন, এবং যেটা তাদেরকে উপরে নিয়ে এসছে। আর লাউতারো মার্টিনেজের গোল অ্যাসিস্ট মিলিয়ে আরও একবার ডাবল ডিজিটে গেছে। গত 6-7 বছর ধরে এই রেকর্ডটা খুব হাতে গোনা কয়েকজন ফুটবলার আছেন, কিলিয়ান এমবাপেদের মতো ফুটবলারদের। তো সেই জায়গায়ও ছোটোখাটো একটা রেকর্ড মার্টিনেজের হয়তো হয়েছে। কিন্তু যিনি চাপটা কমালেন ইন্টার মিলানের জয়, তিনি হচ্ছেন ক্রিশ্চিয়ান কিভু, তাদের দলের কোচ, যারা মিডউইকে মোহামেদ সালাবিহীন টালমাটাল লিভারপুলের কাছে হেরেছে। এবং ক্রিশ্চিয়ান কিভু এই জয়ের পরে তিনি বলছেন যে লোকে তো ভেবেছিল আমরা সিজন শুরুর আগে 8-10 নম্বরে থেকে শেষ করব, মানে টাইটেল কন্টেন্ডার তো পরের কথা, 8-10 নম্বরে, কিন্তু এখন আমরা সবার ওপরে আছি। এই কথাটা তিনি সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছেন। আবার বলছেনও যে আমাদের এখনো অনেক কাজ বাকি, কারণ এখনো এই সিজনে বিগ ম্যাচ ক্রিশ্চিয়ান কিভুর দল ওই অর্থে জিততে পারে নাই। আর আপনি যখন স্কুলে তো জিততে চাইবেন, চ্যাম্পিয়ন্স লিগ এসব বাদে দিলাম, তখন আপনাকে বিগ ম্যাচে আসলে জিততেই হবে।
ঠিক অন্য অবস্থা মাতসিমিলিয়ানো আলেগ্রির জন্য। তার দল সাসুওলোর সঙ্গে ড্র করেছে 2-2 গোলে, যেখানে বার্তেসাগি গোল করেছেন লেফট ব্যাক, এবং 19 বছর 350 দিন বয়সে গোল করে তিনি একটা রেকর্ডের ভাগিদার হয়েছেন, যে রেকর্ডে আছেন পাওলো মালদিনি। একজন ডিফেন্ডার এক ম্যাচে জোড়া গোল করেছেন এসি মিলানের হয়ে এই বয়সে। সবশেষ রেকর্ডটা 1988-র পাওলো মালদিনির। তার বয়স ছিল তখন 19 বছর 200 সামথিং ডে, যেটা আমি ভুলেও গেছি, মানে 100 সামথিং ডে এর একটা গ্যাপ আছে দুজনের। মানে বার্তেসাগি এই 2025 সালে এসেও জোড়া গোল করে তবুও পাওলো মালদিনির রেকর্ড ভাঙতে পারেন নাই। মানে জেনজিরাও এখন পাওলো মালদিনির সামনে গিয়ে লুটিয়ে পড়তে হয়। পাওলো মালদিনি আসলে সেই জিনিস। কিন্তু আমরা আসলে কথা বলতে চাই মাতসিমিলিয়ানো আলেগ্রিকে নিয়ে, যার দল ড্র করার পরে সাসুওলোর সঙ্গে তিনি বলছেন যে আমার মনে হয় যে আমি 1 পয়েন্ট পেয়েছি, 2 পয়েন্ট আমার লুজ হয় নাই, এবং আমি বলতে চাই যে আমার দল আসলে স্কুদেত্তোর জন্য ফিট নয়। তিনি কেন ডাউন প্লে করছেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু সেরিয়ার এমন অবস্থা যে কেউই চাইলে একটু ভালো করলেই তারা সম্ভবত এবারে স্কুদেত্তোটা জিততে পারবে। আর নাপোলির কথা বলতে গেলে আবার কন্তের কথা বলতে হবে। আমাদের এই 5 মিশালির প্রতি সপ্তাহের খুব পছন্দের টপিক সেটা হচ্ছে নাপোলি এবার হারলো উদিনেসের সঙ্গে, এবং হেরেছে মানে ডিজার্ভিংলি হেরেছে, এর চেয়ে ভালোভাবে আর হারা যায় না। 1-0 গোলে হেরেছে, কিন্তু উদিনেসের 2টো গোল বাতিল হয়েছে। ম্যাচের শেষ অংশে গিয়ে আমরা উদিনেসের সঙ্গে নাপোলিকে দেখেছি একটু চেষ্টা করতে, যে গোল করতে হবে, হার এড়াতে হবে, এরকম কিছু একটা, কিন্তু তারা উদিনেসের সঙ্গে হার এড়াতে পারে না। এই হচ্ছে তাদের আওয়ে ফর্ম, যেখানে মোটে 2টো জয়, এস রোমার সঙ্গে গুরুত্বপূর্ণ জয় তারা পেয়েছিল, লেচ্চের সঙ্গে তারা জিতেছিল, আবার ওই সিজন শুরুর দিকে ফিওরেন্তিনার সঙ্গে। এই ছাড়া হচ্ছে এই তাদের আওয়ে রেকর্ডের ফিরিস্তি, যেখানে শুধুমাত্র লাল বাত্তি এগুলোর কয়েকটাকে তারা যদি ড্রতেও কনভার্ট করতে পারতো, মানে হলুদও করতে পারতো, তবু হয়তো নাপোলির এই দশা হয় না। আর স্বাভাবিকভাবে এই ম্যাচ শেষে আন্তোনিও কোন্তে দ্বিচারি একটা কথা বলছেন। তিনি বলছেন যে তার স্কোয়াড আসলে ছোট হয়ে গেছে। তিনি সিজন শুরুর আগে যখন তারা মানে সিজন শুরু করবেন সেই সময় একবার অ্যালার্ম বাজিয়েছেন, তার দল যখন জিতছিল তখন তিনি আরও একবার অ্যালার্ম বাজিয়েছেন যে এইভাবে আমরা বেশি দিন চলতে পারবো না, কারণ আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হয়, আমাদেরকে সেরিয়া খেলতে হয়। আর কন্তের সমস্যা তো সেই পুরনো, যে 2 টুর্নামেন্টে একসঙ্গে তার দল কখনোই কোনো কালে পারফর্ম করতে পারে না। এবং এখন তিনি বলছেন, I sounded the alarm when we were winning. There's little to add. At the start of the season, we knew that when you compete in so many competitions, you need a squad up to the task. When for external reasons, the squad is reduced, you have to hang in there and you pay something for it. Precisely because of this, we have to keep going. We must not lose motivation or enthusiasm. This season will not be easy for us. আরেকটা অ্যালার্ম বেল বাজিয়েছেন কন্তে যে এই সিজন তো আমার জন্য সহজ হতে যাচ্ছে না। আবার তিনি বলছিলেন না যে এত প্লেয়ার দিয়ে আমি কি করবো, মাস 2 আগে এত প্লেয়ারের তো আমার দরকার ছিল না, আমি একটু কম প্লেয়ার চেয়েছিলাম। এখন বলছেন যে আমার তো স্কোয়াড ছোট হয়ে গেছে। আমি জানি না কোনটা আসলে এক সপ্তাহে এক কথা বলেন। পয়েন্ট নাম্বার 4, দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি, ফিচারিং পুরোটাই প্রিমিয়ার লিগ। দ্য গুড, এখানে খুব স্বাভাবিকভাবে দ্য গুডের ভেতরে এবার থাকছেন অ্যাস্টন ভিলা কোচ উনাই এমিরি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 3 নম্বর দল তারা, এবং এই সপ্তাহেও তারা জিতেছে, এবং একটানা এই অ্যাস্টন ভিলা জিতেই চলেছে। অথচ ঘটনাটা ছিল পুরোপুরি অন্যরকম। সেপ্টেম্বর মাসের শেষ দিক পর্যন্ত অ্যাস্টন ভিলা এত বাজে শুরু করেছিল, অনেকে ভেবেছিলেন এই দলটা আবার রেলিগেটেড না হয়ে যায়, কিন্তু উনাই এমিরি তার ম্যাজিক দেখাচ্ছেন। তার দল অ্যাস্টন ভিলা এবার আবারও শেষ দিকে গিয়ে ম্যাচ জিতেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে, এবং সবশেষ 11 প্রিমিয়ার লিগ ম্যাচে তার জয় এখন 10টা। অ্যাস্টন ভিলার রেকর্ড তাদের ইতিহাসের 6 ইন আ রো, একটানা জিতেই তারা চলছে, এবং 3 পয়েন্টস বিহাইন্ড দ্য লিগ লিডার্স। সবার উপরে আর্সেনালের সঙ্গে 3, মানে যেই ক্লাবে তিনি কোচ ছিলেন, যেখানে তিনি একটা সময় একরকম অপমানিত হয়েই বরখাস্ত হতে হয়েছিল, সেই উনাই এমিরে টাইটেলের স্বপ্ন দেখা তার জন্য খুব কঠিন, কারণ কাদের সঙ্গে কম্পিট করতে হয়, তার সঙ্গে অ্যাস্টন ভিলার বাজেট তো মিলবে না। কিন্তু উনাই এমিরে যা করছেন, তিনি এই সপ্তাহের দ্য গুড, প্রতি সপ্তাহেরই আসলে কম বেশি দ্য গুড, যেটা নিয়ে আমাদের কথা বলার সুযোগ হয় না, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু নাই, তাই উনাই এমিরিকে আমাদের প্রাপ্য ক্রেডিটটা এই জায়গায় বুঝিয়ে দিতেই হবে। অ্যাস্টন ভিলা গুড। আরেকটা গুড আছে, সেটা হচ্ছে কোল পালমার, যিনি আরও একবার গোল করেছেন, চেলসির হয়ে স্টার্ট করলেন, এবং তিনি যতক্ষণ মাঠে ছিলেন তার ভেতরে একটা গোল তার জন্য ভালো। এনজো মারেস্কা ম্যাচ শেষে আবার বলেছেন যে তার দৃষ্টিতে তার কাছে মনে হয়েছে তিনি গত 48 ঘন্টা এই ম্যাচের আগ পর্যন্ত, মানে চেলসি যে ম্যাচে 2-0 গোল জিতেছে তার আগ পর্যন্ত 48 ঘন্টা তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি চাপে ছিলেন। কেন কে জানে, সেটা তিনি খোলাসা করে বলেন নাই। তাকে নাকি কেউ সাপোর্ট দিচ্ছেন, এটা কারা, এটা কি ফ্যানরা? তিনি আবার বলছেন ফ্যানদেরকে আমি ভালোবাসি। তাহলে কি ক্লাবের কেউ একজন? জানি না চেলসির কি অবস্থা দাঁড়াবে।
দ্য গুডে আরও একজন আছেন, তিনি মোহামেদ সালাহ। সালার ব্যাপারটা আর্নে স্লট সম্ভবত খুব দারুণভাবে নেগোশিয়েট করতে পেরেছেন এবং মোহামেদ সালাহ ম্যাচে নামলেন একটা বদলি হিসেবে। জো গোমেজ ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে ফার্স্ট হাফে তাকে নামানো হলো, আর্নে স্লট নামিয়েও দিলেন, মানে তার সঙ্গে ঝামেলাটা তিনি পুষিয়ে নিতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছে। নেমে তিনি অ্যাসিস্ট করলেন, যেটা তাকে একটা রেকর্ডের সামনে নিয়ে গেছে। এই মুহূর্তে প্রিমিয়ার লিগে গোল আর অ্যাসিস্ট মিলিয়ে যে ইনভলভমেন্ট, সেখানে মোহামেদ সালাহ উঠে গেছেন এই 3 নম্বরে 280। আর ওই যা আছে সেখানে তিনি আবার একটা জায়গায় ওয়েইন রুনির রেকর্ডটাও ছুঁয়েছেন। তো এই জায়গায় মোহামেদ সালাহর জন্য ভালো যে তিনি আবারও লিভারপুল স্কোয়াডে ফিরেছেন, কিন্তু এখন তিনি যাচ্ছেন আফ্রিকান কাপ অফ নেশনসে। বলা যায় না এখন তিনি লিভারপুলে থাকবেন কি থাকবেন না। এই নিয়ে বিশদ আলোচনা হয়েছে দ্য ফুটবল শোতে, চাইলে সেটা আপনি দেখে নিতে পারেন। এবার আমরা যাই দ্য আগলি টটেনহ্যাম হটস্পার অ্যান্ড থমাস ফ্র্যাঙ্ক। আবারও তারা হেরেছে এবং তারা হারছে। এই পয়েন্ট টেবিলের 11 নম্বরে অবস্থান তাদের। 16 ম্যাচ শেষে 6টা জয়, 5টা ড্র আর 5টা হার, এবং কালেকটিভ তাদের যে পয়েন্ট দাঁড়াচ্ছে, এটা তাদের 2008-09 পরে সবচেয়ে বাজে শুরু। থমাস ফ্র্যাঙ্ক এই দলের নতুন এসেছেন এই সিজনে, তাকে আরেকটু সময় দেওয়া প্রয়োজন কিনা সেটা এখন আলোচনা। এবং সেই ব্যাপারে যেহেতু টটেনহ্যামের অনেক দিনের সিইও ড্যানিয়েল লেভিও নাই, সেটাও আরেক ধরনের মাত্রা এই আলোচনায় অ্যাড করছে। এই সপ্তাহের দ্য ব্যাডে টটেনহ্যামকে রেখে আমরা যাচ্ছি পয়েন্টের শেষ নম্বরে, হচ্ছে 5 নম্বর পয়েন্ট। বুন্দেসলিগা আর লিগ আর আপডেট দিয়ে হ্যারি কেইন এই ক্যালেন্ডার ইয়ারে 50তম গোল ছুঁয়েছেন, এবং যেটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। 1 বছরে তিনি এর আগে কখনো সবকিছু মিলিয়ে 50 গোলের মাইল ফলক ছুঁতে পারেননি। মেডসের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে অপ্রত্যাশিতভাবে হারতে বসেছিল ম্যাচের একেবারে শেষ গিয়ে 80 মিনিটের পর 87-88 মিনিটের দিকে এই হ্যারি কেইনের জার্সি টেনে ধরার অপরাধে একটা পেনাল্টি কনসিড করে মেডস, এবং যেখান থেকে পেনাল্টিতে গোল করেন হ্যারি কেইন। গোল করে তিনি তার দলকে জিতিয়েছেন। আর বুন্দেসলিগার শীর্ষস্থানে কে আছে এটা নতুন করে বলার কোনো প্রয়োজন আছে? কিন্তু 2 আর 3 নম্বর জায়গাটা খুব মজার হচ্ছে, একবার ডর্টমুন্ড তো আরেকবার লাইপজিগ, এই চলছে ওখানটায়। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বছর শেষ হচ্ছে, মানে লিগাতে এই বছর আর কোনো ম্যাচ নাই, কিন্তু পিএসজি সবার ওপরে নয়। এটা পিএসজির জন্য একটু নতুন, যে পিএসজি এত কিছু জিতেছে বছর জুড়ে, সেই পিএসজি বছর শেষ করছে পয়েন্ট টেবিলের 2 নম্বর থেকে, কারণ লস আরও একবার জিতেছে আর তারাই সবার ওপরে আছে। পিএসজি 2 নম্বরে, মার্সেই মোনাকোকে হারিয়েছে, গুরুত্বপূর্ণ ছিল। মেইসন গ্রিনউড আরও একবার গোল করেছেন এবং তিনি এই মুহূর্তে লিগ আর টপ স্কোরার। এই হচ্ছে লিগ আর ফিরিস্তি, আর এই হচ্ছে আমার 5 মিশালি। যা যা মিস করে গেছি তার জন্য কমেন্ট সেকশন খোলা আছে। কেউ আবার ভাববেন না যে ম্যান সিটিকে ইচ্ছা করে আজকে একে রেখেছি, কারণ টপিকটাই এরকম, এই কারণে রাখা হয়েছে, গালমন্দের জন্য নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.